এখন ভিডিও কি অন আছে? আচ্ছা, এস্টাবলিশমেন্ট অফ নিউ ইন্ডাস্ট্রিজ ফর ইনক্রিজিং প্রোডাকশন। আপনাদের ইন্ডাস্ট্রি যদি বৃদ্ধি না পায়, বলেন তো আপনাদের দেশের কোনো উন্নতি হবে? হবে না। ইন্ডাস্ট্রি আমাদের যত বাড়বে, আমাদের দেশের উন্নয়ন তত বেশি বাড়বে। কেন? ইন্ডাস্ট্রি ওপেন হলে আমাদের দেশের অনেক আনএমপ্লয়মেন্ট প্রবলেম কিন্তু ঠিক হয়ে যায়। একটা ইন্ডাস্ট্রি যদি আপনি ধরেন একটা এলাকায় দিলেন, এখন সেই ইন্ডাস্ট্রি চালনা করার জন্য কি আমাদের অনেকগুলো এমপ্লয়ি লাগবে না, অনেক লেবার লাগবে না? এবং সেখানে কি আমরা কিছু যাদের স্কিল খুব একটা প্রয়োজন নেই, লো স্কিল দিয়েও সম্ভব, তাদেরকে আমরা সেখানে কিন্তু কাজে লাগাতে পারি। ধরেন আপনি একটা গার্মেন্টস দিলেন গ্রামে, এখন সেখানে বলেন তো এই গার্মেন্টস একটা শার্ট উৎপাদন করবেন। এখন সেই শার্টটাকে প্রডিউস করার জন্য আপনাকে কি ধাপে ধাপে আগাতে হবে, তাই না? সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, যেটা আপনি আস্তে আস্তে করে আগাতে হবে। একজন মানুষ কিন্তু পুরো শার্টটা বানাবে না। একজন হচ্ছে বাটন সেট করবে, আরেকজন হচ্ছে সুতা কাটবে, একজন সুতা লাগাবে, কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখবে, আরেকজন হচ্ছে আপনার ধরেন কলারটা ঠিক আছে কিনা এটা দেখবে, একজন স্টিচ করবে। এভাবে করে আলটিমেটলি শার্টটা প্রসেসিং হয়ে আপনার ফাইনাল ফিনিশড গুডস হিসেবে চলে আসবে। আপনারা যে শার্টটা করছেন, এটা কিন্তু কখনোই একজন মানুষ তৈরি করেনি, এটা অনেক পরীক্ষা নিরীক্ষার পরে মার্কেটে এসেছে। ঠিক আছে, কোনো ভুল ভ্রান্তি থাকলে সেটা আমরা আমাদের অন্য দেশে প্রোভাইড করতে পারি। বাংলাদেশে কিন্তু পোশাক শিল্পের যেই পণ্যগুলো সেটা হচ্ছে আমেরিকাতে খুব বেশি জনপ্রিয়, আপনি জানেন? আমেরিকাতে এটা খুবই জনপ্রিয়। এখন আপনার প্রোডাক্টে যদি কোনো সমস্যা থাকে, আমেরিকা কি সেটা নিবে? নিবে না, কারণ ওরা কিন্তু এই বিষয়ে খুবই সজাগ, তারা রিজেক্ট করে দেবে। সেহেতু আপনি যখন ইন্ডাস্ট্রি বাড়াবেন, সেখানে আপনার অনেক লোকের কর্মসংস্থান হবে, তাই না? কেউ হচ্ছে যাদের স্কিল একদমই দরকার নেই, খুবই কম, তাদের অল্প একটু শিক্ষা দিয়েই কি আপনি তাদেরকে বাটন সেট করতে দিয়ে দিলেন, রঙের এরিয়াতে দিয়ে দিলেন, সুতা কাটার জন্য দিয়ে দিলেন, তাই না? আবার সেখানে স্কিল লেভেলও দরকার, তাই না? যারা হচ্ছে কোয়ালিটি চেক করবে, যারা ম্যানেজমেন্টে থাকবে, সেই লোকগুলো কিন্তু আমার স্কিল দরকার। তাহলে আমি কতগুলো মানুষের এখানে কর্মসংস্থান করতে পারছি। এইটা হচ্ছে আমার ইকোনমিক প্ল্যানিং এর একটা বেনিফিট, বুঝতে পেরেছেন? তারপরে দেখেন এক্সপানশন অফ ট্রেড, রিডাকশন অফ আনএমপ্লয়মেন্ট, দুইটা একসাথে বোঝাই না? এক্সপানশন অফ ট্রেড, আপনি ট্রেড বাড়াতে পারছেন। এখন কি গ্লোবালাইজেশনের সময়, আমরা এক দেশের সাথে আরেক দেশ পণ্য বিনিময় করতে পারছি, এক দেশ থেকে আরেক দেশে আমরা পণ্য কিনতে পারছি। এই যে ট্রেডটা, এই ট্রেড বৃদ্ধি করার জন্য কি দরকার? আমাদের ইকোনমিক প্ল্যান দরকার। মনে রাখবেন, কোনো কিছুই উইদাউট প্ল্যানিং সম্ভব না। লাইফে কোনো কিছুই উইদাউট প্ল্যানিং সম্ভব না, সেটা আমরা রিয়েল লাইফের উদাহরণে গেলেই বুঝতে পারি। এরপর দেখেন রিডাকশন অফ আনএমপ্লয়মেন্ট। এই যে বললাম, আপনার ইকোনমিক প্ল্যান যত ভালো হবে, ইকোনমিক ডেভেলপমেন্ট তত বেশি হবে, আনএমপ্লয়মেন্ট তত কমে যাবে। আপনার ইন্ডাস্ট্রি বাড়লো, আনএমপ্লয়মেন্ট কমবে না? কমবে। এভাবে করে আপনার যদি ইকোনমিক প্ল্যান ভালো হয়, আপনার এডুকেশন সিস্টেম ভালো হবে, আনএমপ্লয়মেন্ট কমে যাবে আলটিমেটলি। এরপর দেখেন প্রিপারেশন অফ গ্রাউন্ড ফর মার্কেট ইকোনমি। এইবার আসেন মার্কেট ইকোনমি। এই যে বলেছে প্রিপারেশন অফ গ্রাউন্ড ফর মার্কেট ইকোনমি, আপনার প্রিপারেশন বাড়বে মার্কেট ইকোনমিতে প্রবেশ করার জন্য। বলেন তো বাংলাদেশের ইকোনমি কিভাবে চলে? কোন ইকোনমি বাংলাদেশের? বাংলাদেশের ইকোনমি হচ্ছে মিক্সড ইকোনমি, ঠিক আছে? মার্কেট ইকোনমিতে আমরা যাতে যেতে পারি, সেই গ্রাউন্ডটা তৈরি করার জন্য আমাদের ইকোনমিক প্ল্যানিং দরকার। এখন আমরা করব কোন ধরনের, কত টাইপের আমাদের ইকোনমিক প্ল্যান আছে, ঠিক আছে? এবং হচ্ছে সেই ইকোনমিক প্ল্যান বোঝার জন্য আপনাকে প্রথমে কি বুঝতে হবে? ইকোনমিক সিস্টেম বুঝতে হবে। এই যে বললো যে মার্কেট ইকোনমি, এটা কি ইকোনমিক সিস্টেম? আমরা এবার একটা ইকোনমিক সিস্টেম দেখি। হ্যাঁ, দেখেন আমাদের ইকোনমিক সিস্টেম হচ্ছে তিন ধরনের। আপনারা কি দেখতে পাচ্ছেন? নয়তো এটা একটু এদিকে সরিয়ে দেন। আচ্ছা, একটা হচ্ছে কি আমাদের মার্কেট ইকোনমি, আর একটা হলো কমান্ড ইকোনমি, আর একটা হলো মিক্সড ইকোনমি। এই আমাদের তিনটে ইকোনমি, ঠিক আছে? আপনারা কি দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, মার্কেট ইকোনমি, কমান্ড ইকোনমি, মিক্সড ইকোনমি। এবার আমরা দেখব কোন ইকোনমি কিভাবে চলে বা তার ক্যারেক্টারিস্টিক্স কি রকম। মার্কেট ইকোনমি হচ্ছে
এবং ইন্ডিভিজুয়াল, প্রাইভেট সেক্টর এবং ইন্ডিভিজুয়াল তারা ঠিক করবে, আমি আপনি ঠিক করব, সেটা গভর্নমেন্ট ঠিক করে দেবে না, সেটাই হচ্ছে মার্কেট ইকোনমি। এখানে আপনার ইন্ডিভিজুয়ালিজম চর্চা হয়। কি চর্চা হয়? ইন্ডিভিজুয়ালিজম। আপনি কত টাকা ইনকাম করবেন, কত টাকা সেভিংস করবেন, কত টাকার ফুড আপনি কিনবেন, কত টাকা ডিস্ট্রিবিউট করবেন, সেটা ইটস আপ টু ইউ। এবারে দেখেন মার্কেট ইকোনমিতে একটা জিনিস খুব বেশি কাজ করে, সেটা হচ্ছে ইনভিজিবল হ্যান্ড। কি? ইনভিজিবল হ্যান্ড। ধরেন আপনারা ধরেন এখানে তিনজন তিনটা প্রতিষ্ঠানের মালিক, তিনজনের কম্পিটিটর। এখন আপনি দেখলেন তার প্রোডাক্টের সেল বেশি হচ্ছে কিন্তু আপনার প্রোডাক্টের সেল হচ্ছে না। তখন আপনি দেখতে একটা সময় মনে করলেন আমারও প্রোডাক্টের সেল বাড়াতে হবে। তখন আপনি কি করলেন? আপনার প্রোডাক্টের প্রাইস কমিয়ে দিলেন এবং কোয়ালিটিও বাড়িয়ে ফেললেন। কোয়ালিটিও বাড়লো, প্রাইসও কমে গেল। এখন কি হলো? মানুষ আপনার থেকে প্রোডাক্ট বেশি কিনতে থাকলো। এই যে নিজেদের মধ্যে সংঘাতের কারণে বা নিজেদের মধ্যে ডেভেলপমেন্টের কারণে আলটিমেটলি কার ডেভেলপমেন্ট হচ্ছে? জনগণের। জনগণ একটা কম দামে ভালো একটা প্রোডাক্ট পাচ্ছে, তাই না? আগে ধরেন যে এই একটা প্রোডাক্ট তাকে 10 টাকা দিয়ে কিনতে হতো কিন্তু সেটার কোয়ালিটিও ভালো ছিল না, কিন্তু আপনি দামও কমাচ্ছেন। এখন আপনার প্রোডাক্টের ভালোর জন্য, আপনার প্রফিটের জন্য আপনি কি করলেন? কোয়ালিটিও ভালো করলেন, কস্টও কমিয়ে দিলেন। আলটিমেটলি কাস্টমার কি পাচ্ছে? কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছে উইথ মিনিমাম কস্ট। তাহলে কি কাজ করছে এখানে? দেখেন তো একটা ইনভিজিবল হ্যান্ড কাজ করতেছে, কিন্তু একটা হাত, একটা ইনভিজিবল একটা হ্যান্ড কাজ করছে যেটা আমরা কেউ দেখছি না। এই যে নিজেদের মধ্যে যেই কম্পিটিশনটা, এটার কারণে কিন্তু ডেভেলপমেন্টটা হয়ে গেল। কিন্তু সেটা কি বাইরে প্রকাশ পেলো যে কেন আপনারা প্রোডাক্টের দাম কমালেন? সেটা কি আপনারা বলবেন? যে আমার অমুক প্রতিষ্ঠানের সেল বেশি হচ্ছে, সেটা দেখে আমি আমার প্রতিষ্ঠানের সেল বাড়ানোর জন্য প্রাইস কমিয়ে দিয়েছি, এটা আপনি পাবলিকলি বলবেন? বলবেন না। এই যে ইনভিজিবল হ্যান্ড কাজ করছে, এটা মার্কেট ইকোনমির খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে আমেরিকা, তারা কিন্তু এই ইকোনমি ফলো করে, সো তাদের কিন্তু ওখানে ইন্ডিভিজুয়ালিজম অনেক বেশি, তাই না? এইবার আসেন এটার জনক কে? এই মার্কেট ইকোনমির জনক কে? অ্যাডাম স্মিথ। সেই ধারণাটা আমাদেরকে দিয়েছে। আচ্ছা, এইবার দেখেন কমান্ড ইকোনমি কি। এই যে কমান্ড ইকোনমি, এটার জনক হচ্ছে কার্ল মার্কস। কে? কার্ল মার্কস। আচ্ছা, এখানে আপনার প্রোডাকশন, ইনভেস্টমেন্ট, ইনকাম, প্রাইস, ডিস্ট্রিবিউশন আপনি যাই করেন না কেন সেটা কে নির্ধারণ করে দিবে? সরকার। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করবে। এগুলো সব ডিটারমাইন কে করবে? সেন্ট্রাল গভর্নমেন্ট। আপনার প্রোডাকশন কত হবে, আপনি কত ডিস্ট্রিবিউট করবেন, কত টাকা সেভ করবেন, কত প্রাইস রাখবেন, প্রত্যেকটা জিনিস কে ঠিক করে দিবে? সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করে দিবে। তারপর আসেন মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি কি? এই যে মার্কেট ইকোনমি এবং কমান্ড ইকোনমি দুটো মিলেমিশে কি হয়? মিক্সড ইকোনমি। মার্কেট ইকোনমি এবং কমান্ড ইকোনমি। তাহলে মার্কেট ইকোনমিতে আপনি সব নিজে ঠিক করছেন, প্রাইভেট ফান্ডস গুলো নিজেরা ঠিক করছে তারা কতটা প্রোডাকশন করবে, কিন্তু কমান্ডে গিয়ে সেটা কে ঠিক করে দিচ্ছে? সরকার। তাহলে এই দুইটা মিলেমিশে যদি হয় সেটা কি? মিক্সড ইকোনমি। এখন বলেন তো আমাদের বাংলাদেশে কোন ইকোনমি? মিক্সড ইকোনমি, রাইট? হ্যাঁ, মিক্সড ইকোনমি। কারণ আমাদের দেশে দেখেন সরকারি প্রতিষ্ঠানও আছে, বেসরকারি প্রতিষ্ঠানও আছে। এখন সরকারি যে প্রতিষ্ঠানগুলো, সেখানে এগুলো কে সেট করে দেয় বলেন তো? সরকার। তার সরকারি যে ধরনের প্রতিষ্ঠানগুলো, সেখানে ডিস্ট্রিবিউশন কত হবে, প্রোডাকশন কত হবে, প্রাইস কেমন থাকবে, আলটিমেট সবকিছু কে ঠিক করে? গভর্নমেন্ট। আবার দেখেন বাংলাদেশে কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল সিদ্ধান্ত নিতে পারেন। আপনি আপনার একটা ফার্ম আছে, সেটা কিভাবে চালাবেন, কিভাবে তার প্রোডাকশন করবেন, কিভাবে ডিস্ট্রিবিউশন করবেন, তার প্রাইস কত রাখবেন, কস্ট কত রাখবেন, লেবার কত নেবেন, কোন সোর্স থেকে আপনি লেবার নিচ্ছেন, স্কিল নেবেন নাকি আনস্কিল লেবার নেবেন, কত লেবার নেবেন, সেটা সম্পূর্ণ দায়ভার কার? আপনার। আমাদের গভর্নমেন্ট কিছু রুলস রেগুলেশন ঠিক করে দিবে, সেই অনুযায়ী আপনারা আপনাদের প্রতিষ্ঠান চালাবেন। গভর্নমেন্টের কাছে একটা জবাবদিহিতা আপনাদের করতে হবে যে আপনারা নিয়মতান্ত্রিকভাবে রান করছেন কিনা। তাহলে আমরা কি বলতে পারি? বাংলাদেশের ইকোনমি কি ইকোনমি? মিক্সড ইকোনমি। এটা অবশ্যই আপনারা নোট নেবেন, এটা আপনাদের স্লাইডে নাই, আমি আপনাদের নোট দিয়ে দেব, নোট প্রোভাইড করব, কিন্তু আপনারা খাতায় এটা নোট করবেন, ঠিক আছে? আপনারা খাতায় এটা নোট করবেন। তিনটা ইকোনমিক সিস্টেম: মার্কেট ইকোনমি, কমান্ড ইকোনমি, মিক্সড ইকোনমি। এবং এই মিক্সড ইকোনমি হচ্ছে ডেমোক্রেসি। আমাদের দেশ কি বলেন তো? ডেমোক্রেটিক কান্ট্রি, তাই না? এই ডেমোক্রেটিক কান্ট্রিতে এই যে মিক্সড ইকোনমি, এটাই হচ্ছে সবচেয়ে বেশি চলে। বুঝেছেন? এখন জানেন
আচ্ছা দেখেন এটা নোট নেওয়া হয়েছে বলে বলেন আমি পরেরটা যাব শর্ট টার্ম প্ল্যান মিড টার্ম প্ল্যান এগুলো আমরা বুঝছি এক বছরের নিচে শর্ট টার্ম 5 বছরের নিচে মিড টার্ম 5 বছরের উপরে লং টার্ম হ্যাঁ এটাই এখন আমরা সবাই জানবো আচ্ছা দেখেন আমরা এতক্ষণ দেখেছি টাইপস অফ ইকোনমিক সিস্টেম এখন আমরা দেখব টাইপস অফ ইকোনমিক প্ল্যান এই সিস্টেমের মধ্যে থেকে আমরা কিভাবে টাইপস অফ ইকোনমিক প্ল্যান নির্ধারণ করব সেটা দেখেন প্রথমটা হচ্ছে শর্ট টার্ম প্ল্যান শর্ট টার্ম প্ল্যান সম্পর্কে কারো আইডিয়া আছে আসেন বলেন আচ্ছা একজন শুধু রেসপন্স করে বাকিরা কেন করেন না বাকিরা একটু কথা বলবেন আসেন সামনে আসেন সবাই রেসপন্স করবেন আপনারা যা করেন তাই বলবেন কিন্তু কথা বলবেন শর্ট টার্ম প্ল্যান হচ্ছে এরকম একটা প্ল্যান যেমন আমরা ছোটখাটো একটা প্ল্যান করলাম এক বছরের নিচে যে প্ল্যানটা যেমন কালকে কি করব আজকে কি করব একটা ছোটখাটো প্ল্যানটাকে শর্ট টার্ম প্ল্যান বলে এটা বিগ এক্সাম্পল হচ্ছে আমরা যেমন মুদির দোকান থেকে কাপড় মানে জিনিসপাতি কিনি সদাই পাতি কিনি এটা হচ্ছে একটা শর্ট টার্ম প্ল্যানের মধ্যে পড়ে মিড টার্ম প্ল্যান এটা আমাদের সার্টিফাইড একটা প্ল্যানের মধ্যে পড়ে যেটা 5 বছর এক বছরের উপরে 5 বছরের নিচে এটাকে হচ্ছে মিড টার্ম প্ল্যান বলে এটার ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের লাইক একটা কোম্পানি রান করা আমাদের একটা সার্টিফাইড গোল থাকবে এই গোলের মধ্যে আমরা 5 বছরের নিচে আমরা যদি কোনো একটা কোম্পানি রান করি তাহলে এটাকে আমরা মিড টার্ম প্ল্যান বলবো তারপর আছে লং টার্ম প্ল্যান 5 বছরের উপরে যেমন এই ভার্সিটিটা ভার্সিটি হচ্ছে লং টার্ম প্ল্যানের জন্য তৈরি করা প্রাইভেট ভার্সিটিজ আর ইউজুয়ালি ক্রিয়েটেড অন দ্য বেসিস অফ লং টার্ম প্ল্যান সো আমাদের এই যে লং টার্ম প্ল্যান হচ্ছে মানে 5 বছর সরি 5 বছর নাকি 5 বছরের উপরে এবং আনলিমিটেড থ্যাংক ইউ সো মাচ আপনারা বুঝতে পেরেছেন আর কেউ কিছু বলবেন সামনে আসেন ছোট ছোট টার্মগুলো বলতে আপনারা সামনে চলে আসবেন তাহলে আমরা বুঝতে পারবো আপনারা কথা বলতে পারেন কিনা ঠিক আছে এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে এখন দেখেন একদম শর্টে যদি আমি বলি শর্ট টার্ম প্ল্যান হচ্ছে এক বছর অথবা তার চাইতে কম সময়ের জন্য আমরা যে ইকোনমিক প্ল্যানটা করি এক বছর কিংবা তার চাইতে কম সময়ের জন্য আমরা যে ইকোনমিক প্ল্যানটা করি সেটা হচ্ছে শর্ট টার্ম প্ল্যান তার একটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে জিডিপি গ্রোথ রেট আমরা বলি না যে এই 2023 সালের জন্য বা 2024 সালের জন্য জিডিপি রেট হচ্ছে এত সেটা কিন্তু আমরা আগে নির্ধারণ করে রাখি দেন আমরা দেখি অ্যাকচুয়ালি সেই রেটটা আমরা অর্জন করতে পারছি কি না তাহলে 0 থেকে 1 বছর বা 1 বছরের কম সময়কে বলা হয় কি শর্ট টার্ম প্ল্যানিং এবার আসি মিড টার্ম প্ল্যানিং মিড টার্ম প্ল্যান হচ্ছে 1 থেকে 5 বছর 1 থেকে 5 বছরের মধ্যে আমরা যে প্ল্যানটা করি সেটা হলো মিড টার্ম প্ল্যানিং যেমন দেখেন পদ্মা সেতু প্রকল্পটা কি একটা মিড টার্ম প্ল্যানিং না এটাকে কি আমরা লং টার্ম বলতে পারি না পদ্মা সেতুটা হচ্ছে আমাদের একটা মিড টার্ম প্ল্যানিং এইবারে আসে লং টার্ম প্ল্যানিংটা কি 5 বছর অথবা 5 বছরের চাইতে বেশি সেখানে 10 বছর 15 বছর 20 বছর 25 বছর হতে পারে সেটা আমাদের কি লং টার্ম প্ল্যানিং সেটা কি লং টার্ম প্ল্যানিং যেমন এই যে স্যার বলেছেন যে আমাদের ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিটা যখন প্রতিষ্ঠা হয়েছে তখন কখনোই কি এটা 1 থেকে 5 বছরের পরিকল্পনা করা হয়েছে বা 1 বছরের পরিকল্পনা করা হয়েছে না আমাদের এখানে একটা লং টার্ম একটা মোটিভ আছে ইউনিভার্সিটিকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় কিভাবে একটা ডিপার্টমেন্ট থেকে 5টা ডিপার্টমেন্টে এটা রূপান্তর করা যায় কিভাবে এই এখন যে ইনফ্রাস্ট্রাকচার আছে এর চাইতে আরো বেশি ডেভেলপমেন্ট করা যায় তাই না এরকম বিভিন্ন ধরনের কিভাবে হচ্ছে আমাদের যেহেতু এটা ইউজিসি অ্যাপ্রুভাল পেয়েছে সেহেতু এই অ্যাপ্রুভালটা পাওয়ার পরে আস্তে আস্তে করে কিভাবে প্রত্যেকটা টার্ম তাদের যে কন্ডিশনগুলো সেই কন্ডিশনগুলো কিভাবে ফিল আপ করা যায় কিভাবে আপনাদেরকে আরো ভালো সার্ভিস প্রোভাইড করা যায় স্টুডেন্টদেরকে এই সব জিনিস প্ল্যান করেই কিন্তু তারা ইউনিভার্সিটি ওপেন করেছে তার মানে কি এটা একটা লং টার্ম প্ল্যানিং এটা একটা কি প্ল্যানিং লং টার্ম বুঝতে পেরেছেন সবাই এবার দেখেন ইকোনমিক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস বলেন তো আমাদের ইকোনমি এখন যেই অবস্থায় আছে তার চাইতেও বেশি যদি আমরা ডেভেলপ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে কি প্ল্যান করতে হবে সেগুলো কি ইকোনমিক প্ল্যানিং এর একটা অংশ না আমাদের দেশের ইকোনমিক প্ল্যানিং এর একটা অংশ যে আমাদের ডেভেলপমেন্ট করার জন্য কি করলে আমাদের ডেভেলপমেন্ট খুব দ্রুত হবে ঠিক আছে এখন এখানে সেটাই বলেছে যে কি ইনিশিয়েটিভ নিলে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট আমরা করতে পারবো দেখেন এখানে আপনারা পয়েন্ট দিয়ে লিখবেন ঠিক আছে আপনারা পয়েন্ট দিয়ে লিখবেন প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আপনারা ডেসক্রিপশন দিবেন ঠিক আছে প্রথম পয়েন্টটা দেখেন মিটিং বেসিক নিডস কি আমাদের বলেন তো নিডগুলো একটু বলেন তো কেউ এবার আপনি বলবেন এরা কেউ একজন বলুন আপনি বলেন খাদ্য তারপর বস্ত্র চিকিৎসা শিক্ষা
আচ্ছা, এরকম মানে যেগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন প্রয়োজন, তাই না? খাবার আমাদের দৈনন্দিন প্রয়োজন, সিকিউরিটি আমরা যেখানে থাকছি সেটা সিকিউরিটি আমাদের প্রয়োজন, আমাদের হেলথ কেয়ার যে জিনিসটা সেটা আমাদের প্রয়োজন, এডুকেশন প্রয়োজন, এগুলো কি আমাদের বেসিক নিড। এখন এই বেসিক নিডটা যদি আপনি ফুলফিল করতে পারেন, সেই ব্যবস্থাটা যদি আপনি নিতে পারেন, তাহলে আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। যদি প্রত্যেকের এডুকেশন নিশ্চিত করা যায়, যে প্রত্যেকটা বাচ্চা পড়াশোনা করবে, এটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে কি আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট হবে কি হবে না? হবে। এরপরে দেখেন পপুলেশন এন্ড লেবার ফোর্সেস। পপুলেশন কেমন হবে সেটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন, এবং আপনার লেবার ফোর্স, আমাদের দেশে কিন্তু আমাদের দেশের লেবার ফোর্স যারা আছে তাদের কিন্তু অন্য দেশে মোটামুটি একটা মানে কম স্যালারিতেও তাদেরকে অনেকেই খাটাচ্ছে, তাই না? আমাদের দেশে কিন্তু লেবার ফোর্সের যেই চাহিদাটা সেটা বেশি, কিন্তু তাদের স্যালারি কিন্তু অনেক কম। আমাদের দেশে কিন্তু লেবার ফোর্সের স্যালারি অনেক কম। আপনি যদি লেবার ফোর্সকে ডেভেলপ করতে পারেন, তাদেরকে আরো স্কিলফুল করতে পারেন, জনগণ থেকে যদি জনসম্পদে পরিণত করতে পারেন, আপনারা কি বলেন তো? জনগণ, আমরা সবাই জনগণ, কিন্তু এই জনগণের মধ্যে যাদের স্কিল থাকবে, যেই স্কিলকে কাজে লাগিয়ে ডেভেলপমেন্ট করা যায়, তারা কি জনসম্পদ। তাহলে জনসংখ্যা যাই থাকুক না কেন, যদি সেটা আপনি জনসম্পদে রূপান্তর করতে পারেন, তাহলে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে কি হবে না? হবে। তাহলে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। আপনাকে যখন আমি 5টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাবো, আপনাকে যখন আমি 5টা কম্পিউটার স্কিল দেব, আপনাকে যখন আমি রিসার্চ ক্যাপাবিলিটি যা যা দরকার সেগুলো আপনাকে আমি প্রোভাইড করব, আপনার স্কিলকে আমি এভাবে ডেভেলপ করব, তখন কি আপনার থেকে একটা ভালো আউটপুট পাবো কি পাবো না? কিন্তু আপনাকে আমি কিছু দিলাম না, শুধু বললাম যে বাবা এটা একটা দরকার, এটা করো, কিন্তু আমি আপনাকে কিছুই প্রোভাইড করলাম না, তাহলে কি আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট হবে? হবে না। আমাদের অবশ্যই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে, তাহলে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট সম্ভব। এবার দেখেন 3 নম্বরে বলেছে এলিমিনেশন অফ পভার্টি। দ্যাট মিন্স আপনাকে পভার্টি কমাতে হবে, তাই না? আপনাদের যে পভার্টি রেট যেটা থাকবে সেটা আস্তে আস্তে করে কি কমাতে হবে। আমাদের জীবন ধারণের মানটা বাড়াতে হবে, যেন সবাই খাদ্য, বস্ত্র, চিকিৎসা এগুলো পায় সেটা নিশ্চিত করতে হবে, তাহলে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট সম্ভব। আপনার পেটে যদি ভাত না থাকে, তাহলে কি আপনাকে দ্বারা ইকোনমিক ডেভেলপমেন্ট সম্ভব? আপনি কি আগে আপনার পেটের ক্ষুধা মেটাবেন, নাকি আপনি আপনার স্কিল নিয়ে ডেভেলপ করবেন, কোনটা? এই জন্য আপনার পভার্টি আগে দূর করতে হবে। আপনি যদি মেন্টালি ভালো না থাকেন, আপনি যদি খেয়ে পরে ভালো না থাকেন, মানসিক শান্তি যদি না থাকে, আপনার পরিবারকে যদি আপনি ভালো রাখতে না পারেন, তাহলে তো আপনার ডেভেলপমেন্টের চিন্তা আসবে না। তখনই ডেভেলপমেন্টের চিন্তা আসবে যখন আপনি ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারবেন, আপনি আপনার বাবার মুখে হাসি দেখতে পাচ্ছেন, আপনি আপনার বোনের মুখে হাসি দেখতে পাচ্ছেন, তখন আপনার মন চাবে কি আপনার ডেভেলপমেন্ট করুন, সেটা মন চাবে যে আপনি আপনার কোথায় ডেভেলপমেন্ট করা দরকার, আপনার দেশে ডেভেলপমেন্ট করা দরকার, সেটা আপনি করবেন। দ্যাট মিন্স আপনার নিজের আগে ভালো হতে হবে, নিজের ভালো থাকতে হবে, পভার্টি দূর করতে হবে, দেন আমাদের ডেভেলপমেন্ট। ঠিক আছে? এরপরে দেখেন ফুড অ্যান্ড নিউট্রিশন। ইকোনমিক প্ল্যানিং এবং ইকোনমিক ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে আরো বেশি করা যায়, সেক্ষেত্রে হেলথ কেয়ার ফ্যাসিলিটি আমাদের নিশ্চিত করতে হবে, মেডিকেল ফ্যাসিলিটি অনেক ভালো করতে হবে। আসেন, মেডিকেল ফ্যাসিলিটি অনেক ভালো করতে হবে। আপনি চিন্তা করেন তো, আজকে থেকে 10 বছর আগে মেডিকেল ব্যবস্থা আর এখনকার ব্যবস্থা কি এক? এখন আপনি চাইলেই একটা টেস্ট করাতে পারছেন। আগে আপনি কোথাও একটা ওরকম একটা ভালো টেস্টের জন্য গেলে আপনাকে বলতো এখানে নাই, অমুক হসপিটালে যান, এখানে নাই, অমুক হসপিটালে যান। এখন কিন্তু উল্টো, এখন আপনি বেসরকারি মেডিকেলে যেই ট্রিটমেন্টটা না পাবেন, যেই টেস্ট না পাবেন, আপনারা কিন্তু সেই টেস্ট করার জন্য সরকারি জায়গায় আসতে পারেন। সেখানে সেই মেশিনপত্র থাকে, সেখানে সেই অ্যাক্সেসরিজগুলো থাকে, যেটা একটা প্রাইভেটে থাকে না। হাতে গোনা খুব কম প্রাইভেট হসপিটাল আছে যেখানে আপনি সব ধরনের টেস্ট পাবেন, তাই না? পপুলারে গেলে আপনি সব ধরনের টেস্ট পাচ্ছেন, তাই বলে কি সব জায়গায় পাচ্ছেন? আবার পপুলারে কি আমি আপনি সবাই যেতে পারবো বলেন তো? পপুলারে কিন্তু চার্জ অনেক বেশি, তো চাইলেই কি আপনি আমি যেতে পারবো? পারবো না। যার সামর্থ্য আছে সে যাবে। আবার দেখেন যার একটু সামর্থ্য কম সে কি করছে? সরকারি মেডিকেলে যাচ্ছে টেস্ট করানোর জন্য, সেখানে খুবই কম খরচে আপনি বেটার একটা ট্রিটমেন্ট আপনি নিয়ে আসতে পারবেন। এখন আপনার যেটা সামর্থ্যের মধ্যে সেটাই আপনি করবেন। তাহলে আমাদের যে হেলথ কেয়ার সিস্টেম যে উন্নতি হয়েছে, এটা কি আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের একটা অংশ না? তাহলে এটা একটা ইনিশিয়েটিভ। আপনাকে ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হলে, ইকোনমিক প্ল্যানিং করতে হলে হেলথ কেয়ার সিস্টেম ভালো করতে হবে। বুঝতে পেরেছেন? এরপরে দেখেন এডুকেশন। এডুকেশন হচ্ছে এমন একটা মাধ্যম, আপনি যদি এডুকেশন সাইড বেটার না করেন, দেশের উন্নতি কখনোই সম্ভব না। সম্ভব? বলেন তো, এমন কেউ আছেন আমার সাথে একমত না? ধরেন আপনি চাকরি বাকরি করবেন না,
এডুকেশন সিস্টেম যদি ভালো থাকে, সবাই যদি এডুকেটেড হয়, তার মেন্টালিটিও খুব গ্রো করে, তার মেন্টালিটিও ভালো হয়, ঠিক আছে, সে অনেক কিছু সম্পর্কে জানতে পারে, একটা ভাস্ট নলেজ তার মধ্যে থাকে। এবার দেখেন এনার্জি সিকিউরিটি। এনার্জি সিকিউরিটি কি বলেন তো? এনার্জি হচ্ছে মানে ইলেকট্রিসিটি বা জি আসেন আসেন আসেন, এনার্জি হচ্ছে আপনারা চলে আসুন, আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, চলে আসবেন। জি বলেন। গ্যাস পানি হ্যাঁ, এই যে এনার্জি গুলো আছে এগুলোর সিকিউরিটি দেওয়া, এগুলো যাচ্ছে তাই ব্যবহার না করা। দেখেন অনেক জায়গায় দেখবেন গ্যাসের লাইন আছে কিন্তু সেটা ভ্যালিড না, ধরেন গভর্নমেন্টের পারমিশন নেয়নি, যেখানে টাকা জমা দেওয়ার দরকার, যেখানে চার্জটা জমা দেওয়ার দরকার সেখানে চার্জ দিচ্ছে না, তারা লুকিয়ে লুকিয়ে লাইনটা ইউজ করছে। এই ফলস্বরূপ এটা মানে ফলটা কে ভোগ করছে বলেন তো? আমি, আপনি, আপনারা সবাই। কারণ আমরা যখন রান্না করতে যাই তখন আমরা গ্যাস পাই না। কেন পাই না? কারণ এই যে বিভিন্ন ভাবে গ্যাসটা চারদিকে চলে যাচ্ছে, আপনি গভর্নমেন্টকে না জানিয়ে আপনি গ্যাসের লাইন নিয়ে নিচ্ছেন, এটা কি আমরা এনার্জি সেভ করতে পারছি? পারছি না। এই জন্য এই জিনিসগুলোকে অনেক বেশি করে কন্ট্রোল করছে, যাতে করে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট ভালো হয়। বুঝতে পেরেছেন? ইকোনমিক ডেভেলপমেন্ট হওয়ার জন্য এনার্জি সিকিউরিটিটা খুবই বেশি দরকার। এবার দেখেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এই যে আপনারা এখানে বসে আছেন, এখানে যে পরিবেশটা দেখছেন, এই পরিবেশের সাথে আরেকটা ইউনিভার্সিটির পরিবেশ মিলবে? মিলবে না। যে যত ভালো ইনফ্রাস্ট্রাকচার দিতে পারছে সে তত ভালো সার্ভিস প্রোভাইড করতে পারছে। এখন আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্যই ইউনিভার্সিটি এত সুন্দর করে এখানে ডেকোরেট করেছে, তাদের এই যে এসি, এই যে লাইট, আপনাদের যে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হচ্ছে, এটা কি ইনফ্রাস্ট্রাকচারের অংশ না? আপনারা এসিতে বসে ক্লাস করছেন, অনেকে তো পারছে না। আপনাদের মতো অনেক স্টুডেন্ট আছে যারা পারছে না, তারাও কিন্তু ক্লাস করছে, তারাও পড়াশোনা করছে। তাহলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট একটা অংশ। এই যে এখন রাস্তাঘাট, তারপর হচ্ছে আপনার এই যে মেট্রো রেল, পদ্মা সেতু, বিভিন্ন ধরনের কালভার্ট, মসজিদ, এই যে উন্নতিগুলো আমাদের হচ্ছে, ডেভেলপমেন্টগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। এগুলো কি ইনফ্রাস্ট্রাকচার? এগুলো ডেভেলপমেন্ট করতে পারলে আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, এগুলো ছাড়া আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট সম্ভব না। এবার দেখেন হাউজিং, এনভায়রনমেন্ট, ওয়াটার রিসোর্সেস, এই তিনটা আমরা একসাথে বুঝি। হ্যাঁ, হাউজিং, এনভায়রনমেন্ট, ওয়াটার রিসোর্সেস। এখন আপনি যদি প্রত্যেকের ঘর নিশ্চিত করতে পারেন তাহলে কি ইকোনমিক ডেভেলপমেন্ট আসবে না? দেখেন এখন কিন্তু আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট একটা জিনিস খুব ভালো করছে, সেটা হচ্ছে যাদের ঘর নাই, একদমই দুস্থ অসহায়, তাদেরকে ঘর দিচ্ছে। তাদের তালিকা করে করে বিভিন্ন এলাকায় তাদের তালিকা করে করে তাদেরকে ঘর দিচ্ছে। যাদের হচ্ছে বন্যায় ঘর নাই, ঘর ভেঙে গিয়েছে, বা যারা ভূমিহীন, তাদের ভূমি নাই, তাদেরকে কিন্তু আমাদের গভর্নমেন্ট ভূমি প্রোভাইড করছে, ঘর দিচ্ছে, ঘর করে দিচ্ছে। তাতে করে কি আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে। এখন অন্য কান্ট্রি যখন এসে দেখবে যে আমাদের দেশের মানুষের ঘর নাই, তারা ঘরেই থাকতে পারে না, সেখানে তারা কিসের ইকোনমিক ডেভেলপমেন্ট করবে, তাই না? এই জন্য এই যে প্রত্যেকের ঘর নিশ্চিত করা, এটা আমাদের করতে হবে, এটা এখন করছে। তার মানে কি আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা বলতে পারি যে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট গ্রো করছে। আমরা আস্তে আস্তে করে ডেভেলপিং, মানে এখন আমরা ডেভেলপিং কান্ট্রিতে আছি, আমরা আস্তে আস্তে করে একসময় কি ডেভেলপ হয়ে যাব, একসময় আমরা ডেভেলপ কান্ট্রিতে পরিণত হয়ে যাব। একসময় আমরা আন্ডার ডেভেলপ ছিলাম, এখন কি আন্ডার ডেভেলপ আছি? নেই। একটা সময় আমরা এর থেকেও ভালো অবস্থানে থাকবো, এটাই হচ্ছে ভিশন। এই ভিশনগুলো, যে ভিশন 2021, এগুলো কিন্তু একটা লং টার্ম প্ল্যান। তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে ইকোনমিক ডেভেলপমেন্ট যদি আপনারা করতে চান, তাহলে আপনাদের এই যে ফ্যাক্টরগুলো বললাম, বেসিক নিডস, পপুলেশন, ফুড অ্যান্ড নিউট্রিশন, হেলথ কেয়ার, এডুকেশন, দেন হাউজিং, এনভায়রনমেন্ট, ইন্ডাস্ট্রি, এনার্জি সিকিউরিটি, এই ফ্যাক্টরগুলো যদি আপনারা ডেভেলপমেন্ট করতে পারেন তাহলেই আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট সম্ভব। উইদাউট সম্ভব না, সম্ভব না। আপনি যদি এগুলো ডেভেলপ করেন তখনই আপনার ডেভেলপমেন্ট সম্ভব। বুঝতে পেরেছেন? এখানে কোনো সমস্যা আছে কারো সমস্যা থাকলে বলেন। বলেন তো এখন আমাদের জিডিপি কত আছে? জিডিপি মানে পার্সেন্টেজ কত ধরা হয়েছে কেউ জানেন? কেউ জানেন? একজন সার্চ করেন তো দেখি, তারপর বলেন কত আছে জিডিপি রেট।
7.1 7.1 আরেকজন বলেন ইজ 20 6.5 আচ্ছা এই এরকমই সবাই এই যে 6.5 6 এর কাছাকাছি জিডিপি রেট হচ্ছে আস্তে আস্তে আমাদের বাড়তে থাকে বুঝতে পেরেছেন যেমন 2023 ছিল 6% 2024 এ 6.5% এরকম করে আস্তে আস্তে করে বাড়ে আমাদের জিডিপি রেটটা কি হয় আস্তে আস্তে করে বাড়ে এখন আপনাদেরকে যে আমি গতকালকে যে চার্টটা দেখিয়েছিলাম ডিমান্ড অফ ক্যাপিটাল ডিমান্ড অফ সাপ্লাই অফ ক্যাপিটাল দুটো কি মনে আছে কারো সেটা কিন্তু এটার সাথে পুরোপুরি কানেক্টেড এটার সাথে পুরোপুরি কানেক্টেড দেখেন আমরা দেখেছিলাম কি যদি আমাদের ক্যাপিটাল যদি কম হয় তাহলে কি হয় প্রোডাকশন কম হয় আর যদি প্রোডাকশন কম হয় তাহলে কি হয় প্রোডাকশন যদি কম হয় ইনকাম কম হয় এটা ক্লাসে মুখস্থ করে ফেলেন দেখবেন আর করতে হবে না ইনকাম কম হয় যদি ইনকাম কম হয় তাহলে কি কম হয় ডিমান্ড কম হয় আরেকটা কি করেছিলাম ডিমান্ড কম হয় আরেকটা কি সেভিংস সেভিংস কি হয় কম হয় নাকি বেশি হয় সেভিংস বেড়ে যায় সেভিংস কি হয় বেড়ে যায় ডিমান্ড কমে যায় কিন্তু সেভিংস কি হয় বেড়ে যায় আর এই ডিমান্ড কমে গেলে বা সেভিংস বেড়ে গেলে কি হয় ইনভেস্টমেন্ট কমে যায় কি হয় ইনভেস্টমেন্ট কমে যায় ইনভেস্টমেন্ট কমে যায় এই যে সার্কেলটা এই সার্কেলটা আপনারা মনে রাখবেন এই সার্কেলটা দিয়ে আমাদের পুরো ইকোনমি চলছে ইকোনমির একটা প্রেসার যে আপনি যদি ইনভেস্টমেন্ট কম করেন অথবা যদি আপনার ক্যাপিটাল কম থাকে তাহলে অবশ্যই আপনার প্রোডাকশন কমে যাবে প্রোডাকশন কমে গেলে ইনকাম কমে যাবে ইনকাম কমে গেলে ডিমান্ড কমে যাবে সেভিংস বেড়ে যাবে আলটিমেটলি আমাদের ইনভেস্টমেন্ট কমে যাবে তাহলে ইনভেস্টমেন্ট যদি কমে যায় তাহলে কি আমাদের দেশে ডেভেলপমেন্ট সম্ভব ইকোনমিক ডেভেলপমেন্ট সম্ভব ইকোনমিক ডেভেলপমেন্ট সম্ভব না তার মানে আমি যতই প্ল্যানিং করি না কেন আমার প্ল্যানিং এ এমন কিছু নিয়ে আসতে হবে যাতে করে আমাদের ইনভেস্টমেন্ট বাড়াতে পারি আমাদের ক্যাপিটাল বাড়াতে পারি ইনকাম বাড়াতে পারি প্রোডাকশন বাড়াতে পারি তাই না তাহলে আজকের ক্লাস মোটামুটি পড়াই এইটুকুই আপনারা কি সবাই বুঝতে পেরেছেন কোনো সমস্যা আছে কারো আমি আপনাদেরকে স্লাইড দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা হচ্ছে আপনাদের পোর্টাল দিয়ে দিব হ্যাঁ ভিডিও অফ করে দেন